কানাডার আকাশটা নীলচে অন্ধকারে ঢাকা। চারপাশে কোমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে। মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরের ম্যাপল গাছের পাতাগুলো নড়ছে। সাজ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। ঠান্ডা হাওয়ায় চুলগুলো উঠছে। হঠাৎ সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামল। সাজ হাসল। এসে গেছে। ভেতর থেকে শুয়ে থাকা মীরাব শুনল। সে আধো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই জানলে কি করে? সাজ দুষ্টুমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। মীরাব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জায়রানের মেসেজ। মেসেজ খুলতেই চোখের কোণে হাসি খেলে গেল। খুব সাধারণ একটা লাইন, তবু হৃদয়কে নড়বড়ে করে দেওয়ার মতো। আমি নিচে এসে গেছি। মীরাবের বুক কেমন দুলে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াহুড়া করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারা একবার দেখে নিল। তারপরে ছুটে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়েছিল জায়রান। তার সাদা টিউলিপ ফুল। কানাডার বসন্তে টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছতেই দেখা গেল জায়রান দাঁড়িয়ে আছে। মীরাব এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, ফুল কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো। নীরব ফুল হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনলো। সামিরের কুকুরটা ছোট্ট, চঞ্চল, সাদা বাদামি রঙের। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়। সাজ বলল। টম যেন সাজের কথা বুঝতে পারল। খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড়ে গেল। সাজ এবার নিজের নুটির দিকে তাকালো। নুটি ছোট্ট খাঁচায় বসে বাদাম চিবুচ্ছিল। সাজ হাসি মুখে ফিসফিস করে বলল, তুইও যা নুটি, আজ একটু মজা হবে। নুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুটিয়ে পড়ল একপাশে। ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জায়রানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেঘুপ শুরু করে দিল। জায়রান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটা মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। মীরাব অপ্রস্তুত হয়ে গেল। না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় নুটি হুট করে মীরাবের কাঁধের উপর লাফ দিল। মীরাব ভয়ে চিৎকার করে উঠল। আহ নুটি। সাজ লুকানো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানে গেল। জায়রান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই এলিশা, এদিকে আসো। সাজ দূরের ছায়া থেকে বেরিয়ে এলো। হাতে নুটিকে ধরে আছে। মুখে তার আগের মতোই দুষ্ট হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকে ট্রিটের কথা ভুলবে না ভাইয়া। আপনার পকেট কিন্তু হালকা হবেই হবে। জায়রান হাসলো। আমার পকেট খালি করা এত সহজে না। কালকেই বুঝবেন। আমি একেবারে ছোট্ট জ্বর। ঠিক ধরেছেন। মীরাব বিরক্তি ভরা স্বরে বলল, আর একটু যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা, নিজের বোনই আমাকে সাপোর্ট করলো না। জায়রান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকে ট্রেট আমি সামলে নেব। হ্যাঁ, আপনাকেই তো সামলে নিতে হবে। সাজের কথায় দুজনেই হাসলো। সাজ আজ সাদা ড্রেসটা পরেছে। হালকা নরম কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতার কিনারায় ছোট ছোট মুক্তার মতো বোতাম ঝুলে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই। একপাশে ওড়নাটা হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল। মুখে অতিরিক্ত সাজসজ্জা নেই। মেহুলো সাজগোজ সেরে বের হলো। তার গায়ের ওপর গোলাপি ড্রেস পরেছে।
ফ্লোরাল কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। মীরাবও প্রস্তুত, গোল্ডেন কালারের ড্রেস পরেছে, গোল্ডেন ড্রেসের সাথে সিল্কের ওড়না। তিনজনই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরে আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়রান আর নির্ভান, আরশান। সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনের রাস্তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনের গাড়ির হুডের উপর বসে আছে ছেলেটা। ফর্সা মুখ কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্স শার্ট, সামনে দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসভাবে ঝুলছে একটা কালো সানগ্লাস। তার হাতের আঙুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশের কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে কপালে পড়ছে, আর সে মাঝখানে বিরক্ত হয়ে হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, মুখটা খুব চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়ে তার মনে পড়ল বাসের সেই বিরক্তিকর ছেলেটা। তার ভ্রু কুঁচকে উঠল সাথে সাথে। আবার এই লোক? মনে মনে বিরক্তি উগরে দিল সাজ। দুনিয়ার এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকেই জায়রানের বন্ধু হতে হলো? সেই দিন বাসে ওর আচরণে যে বিরক্তি জমেছিল, আজ আবার নতুন করে সেটা মাথাচাড়া দিয়ে উঠল। এখন তো ওদের বারবার দেখা হবে। নির্ভান গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকেল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমেই চোখ আটকালো সামনের গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটার চলাফেরায় মিষ্টি চঞ্চলতা। নির্ভান হালকা হাসল। বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলো। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকাল গেয়া। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তা কাকে দেখে মনে ঘন্টা বেজে উঠলো? নির্ভান চোখ না সরিয়েই মাথার সামনের দিকে ইশারা করলো। তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল। তবে তার দৃষ্টি গিয়ে পড়ল সাদা ড্রেস পরা মেয়েটার ওপর। কিন্তু মেয়েটার মুখটা দেখেই আরশানের চোখ কুঁচকে গেল। এটা তো সেই বাসের মেয়েটা। কিছুদিন আগের বিরক্তিকর ঘটনার স্মৃতি ভেসে উঠল আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার, দুনিয়াটা কত ছোট না? ওরা আসতেই জায়রান নির্ভান আর আরশানের দিকে তাকিয়ে বলল, আমার শালিদের সাবধানে নিয়ে যাবি। নির্ভান সঙ্গে সঙ্গে ঠোঁটে দুষ্টুমি হাসি ফুটিয়ে উত্তর দিল, চিন্তা করিস না, সুন্দর মতো ড্রেনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভ্রু উঁচু করল। আপনাদেরও চিন্তা নেই? একটা হাড্ডিও অস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে গেল। নির্ভান মজা করে বুকে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, সালিদের থেকে বাঁচতে আমাদের নাকি সিকিউরিটি দরকার। সাজমুখ গম্ভীর করে রেখেছে। ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই। দুজনেরই বিরক্তিতে মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা কেউ কাউকে দেখাতে চায় না। জায়রান আর মিরাব আলাদা এক গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট হতে সাজ, মেহুল, নির্ভান আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্ভান আর আরশান সামনে বসল, পেছনের সিটে সাজ আর মেহুল। গাড়ি কানাডার রাস্তায় ছুটছে। চারপাশে ছিমছাম সবুজ ঘাসে মোড়া লোন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ। হালকা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল। পেছন থেকে মেহুল বলল, ভাইয়া, সামনে একটা স্কুল আছে, একটু থামবেন। আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপল। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনের মাঠে কিছু বাচ্চা ছোটাছুটি করছে। কেউ বল খেলছে, কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামলো, গেটের ভেতরে ঢুকে গেল। একটু পর নির্ভান সিটে হেলান দিয়ে বলল, আমি আসছি। আরশান ভ্রু কুচকাল। তুই আবার কোথায় যাবি? আমার 1 নম্বর পেয়েছে। কথা শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্ভানের কথাটা শুনে হঠাৎ মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো
সামনের আয়নার দিকে। কাচের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি, আর ঠিক সেই সময় সাজও তাকিয়েছিল ওদিকে। কিন্তু সেই নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণেই দুজনের অস্বস্তি লুকোতে চোখ সরিয়ে নিল। আরশান সামনের রাস্তার দিকে তাকালো, আর সাজ জানালার বাইরে তাকিয়ে পড়ল, যেন কিছুই হয়নি। এরই মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণ যে অস্বস্তির ভেতরে ছিল সেটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল গাড়ির ভেতরে ওর আরশানের সঙ্গে সেই অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল। মেহুল ফিরে আসাতে সেটা কেটে গেল। কিছুক্ষণ পর নির্বাণও গাড়িতে এসে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। ক্লাসের ঘন্টা বাজতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো। করিডোর ভরে উঠল হইচই আর কথাবার্তায়। সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। করিডোরের একপাশে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিক। তার মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। কদিন আগে সেই মার খাওয়ার দাগ স্পষ্ট বোঝা যায়। কিন্তু সাজের অবাক লাগে, এই লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই, বরং চোখ দুটো আরও ভয়ঙ্কর, আরও তীক্ষ্ণ হয়ে আছে। অ্যারিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজের দিকে। সাজ একটু গা শিরশির করে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। এই লোকটাকে দেখলেই বিরক্ত লাগে, মনে মনে ভাবল সাজ। তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে প্রকাশ করল না। তারা দুজন করিডোরের ভিড় ঠেলে সামনের দিকে এগুচ্ছে। তখন হঠাৎই পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহুল হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। পেছনে দাঁড়িয়ে অ্যারিক, মুখে ঘৃণ্য হাসি। সাজের রাগ উঠল। ঠোঁট কামড়ে থমকে না থেকে সে সরাসরি বলে ফেলল, শালা কাউয়া, তুই দেখে চলতে পারিস না নাকি? হ্যাঁ, বাংলা ভাষা অ্যারিক বোঝে না, তবে তার চোখ মুখ দেখে বোঝা গেল যে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয়। কপাল কুঁচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখে নিব, এখন শিক্ষা দেব, তুই নড়তেই পারবি না। সাজের মেরুদণ্ডে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখে অদ্ভুত এক ঝিলিক। হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে। করিডোরের হইচই মাঝেও মুহূর্তটায় সাজ আর অ্যারিকের মধ্যে অস্বস্তিকর টানটান অবস্থা তৈরি হলো। মেহুল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করল। তার কাঁধে হাত রেখে বলল, এরই চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এই পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি, উল্টো আরো উগ্র হয়ে গেছে। সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো। স্কুলের গেটের বাইরে হালকা ভিড়। ছুটির ঘন্টা বাজতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে। কারো হাতে বইয়ের ব্যাগ, কারো হাতে টিফিন বক্স, আবার কেউ মা বাবার হাত ধরে খিলখিল করে হাসছে। গেটের পাশে দাঁড়িয়ে আছে নির্বাণ আর আরশান। সেদিন মেহুল যে স্কুলে গিয়েছিল, সে আজ ইচ্ছে করে আরশানকে নিয়ে এসেছিল এখানে। এখানে মেহুল তার ছোট ভাইয়ের সাথে দেখা করেছিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে। গোলগাল মুখ, চোখে দুষ্ট ঝিলিক, ব্যাগ কাঁধে ঝুলছে। সাথে সাথে চেনা লাগলো। ওই যে, এই তো মেহুলের ছোট ভাই। নির্বাণ দ্রুত এগিয়ে গেল ছেলেটার দিকে, গিয়েই হেসে বলল, হাই শালাবাবু। ছেলেটা হাঁটা থামিয়ে তাকালো নির্বাণের দিকে, চোখে মুখে বিরক্তির ছাপ। নির্বাণের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কিছু উত্তর দেবে, কিন্তু প্রত্যাশার উল্টো হলো। ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট কুঁচকে বলল, কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না এত ছোট একটা ছেলে তাকে রাবেশ বলছে। কি বললি? নির্বাণের ভ্রু কুঁচকে গেল, চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ছেলেটা একটুও ভয় পেল না। নির্বিকার মুখে ব্যাগটা সামলে আবার হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। ওদের দেখে আরশান হাসলো। তো ওকে মনে হয় পছন্দ হয়নি। একটু পর ছেলেটা নির্বাণের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর হঠাৎই হাত উঠিয়ে মিডল ফিঙ্গার দেখালো।
কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। নির্বাণ একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ চিৎকার করে উঠল। দেখেছিস এই বিচ্ছু কত বাজি, হ্যাঁ? দুষ্টমিতে পুরো গডফাদার। চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, পরে জেনে নিবি। নির্বাণ গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, পরে জেনে নিবি ঠিকই। তবে এখন মনে হচ্ছে মেহুলের ভাই মানে একেবারে ছোটোখাটো ভিলেন হবে। ট্রামটা ধীরে ধীরে এগুচ্ছে। ভিড়ে গাদাগাদি অবস্থা, চারপাশে শপিং ব্যাগ হাতে লোকজনের কোলাহল। কাচের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ঘন্টার শব্দ বাজছে, মাঝে মাঝে হালকা দুলুনি দিচ্ছে ট্রামটা। সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান, সাজ, নির্বাণ আর মেহুল। প্রত্যেকের হাতে শপিং ব্যাগ। ওরা সবাই শহরের মলে ঢু মেরে ফিরছে। জায়রান আর মিরাবকে ইচ্ছে করে অন্য বগিতে পাঠানো হয়েছিল, যাতে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে। কিন্তু এদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তিতে নেই। জায়গা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর উপায় নেই। তার লম্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছা সত্ত্বেও ঠেকে যাচ্ছে। সাজ প্রথমে কিছু বলল না, চোখ তুলে দেখল লোকটা একদম ওর গা ঘেঁষে বসে আছে। মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে। শেষমেশ ওর ধৈর্য ভাঙল। আপনার কি শরম করছে না? এভাবে লেগে বসেছেন কেন? দূরে যান। আরশান ভ্রু কুঁচকাল, ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। তুমি ভাবছো আমি খুব মজা পাচ্ছি নাকি? আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে চিপকে বসার। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাজ এক ঝলক তাকিয়ে আবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। ওর বুক ধড়ফড় করছে। চারপাশে লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ট্রামটা ধাক্কা খেয়ে থামল, ঘন্টা বাজলো, সবাই নামতে শুরু করলো। মেহুল উঠে দাঁড়ালো, শপিং ব্যাগ কাঁধে তুলে নিল। পিছনে সাজও ধীরে ধীরে উঠল নামার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিপত্তি ঘটল। সাজ উঠে দাঁড়াতে যাবে এমন সময় ধস করে আবার বসে গেল সিটে, কারণ আরশান অজান্তে বসেছিল তার লম্বা ওড়নার ওপর। চারপাশে কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো। সাজের মুখ মুহূর্তেই লাল হয়ে গেল, মনে হলো মাটি ফুঁড়ে যদি ভেতরে চলে যেতে পারত। সে অসহায়ের মতো নিজের ওড়না টানতে লাগলো। আরশান বুঝতে পেরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্বস্তিও তার চোখে মুখে স্পষ্ট। কিছু বলবে কিনা বুঝতে পারছিল না। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। সে কোনো কথা না বলে নেমে গেল ট্রাম থেকে। নির্বাণও তার পিছু পিছু গেল। এদিকে মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে কুটি কুটি। আরেকটু হলেই তুই ওনার কোলে বসে পড়তি। মেহুল! মিরাব আর জায়রানের বিয়ে সম্পূর্ণ হয়েছে। চারিদিকে আলোয় সাজানো, ফুলের মালার গন্ধে পরিবেশ আরও মোহময় হয়ে উঠেছে। সবাই বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। বিদায় জানাতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চারপাশে ভিড় করেছে। একটু দূরে দাঁড়িয়ে আছে আরশান আর নির্বাণ। দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে। ওদের পাশে সাজ আর মেহুল, সবার চোখেই আনন্দ আর আবেগের ছাপ। নির্বাণ তখন নরম গলায় বলল, তোমাদের আজকে অনেক প্রিটি লাগছে। আরশান মুখ ঘুরিয়ে নিচু গলায় বিড়বিড় করে বলল। চুন্নি লাগছে। কথাটা এত আস্তে বলল যে মনে হলো শুধু বাতাসই শুনল, কিন্তু দুর্ভাগ্য ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সাজ শুনে ফেলল। চোখের কোণে দুষ্ট ঝিলিক খেলে গেল, তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। মনে মনে ঠিক করে নিল পরে মজা বুঝিয়ে দেবে। এদিকে জায়রান আর মিরাব গাড়িতে উঠেছে। বিদায়ের সময়ের আবেগঘন মুহূর্ত চলছে। এই সুযোগেই সাজ নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করল। তার হাই হিলের ধারালো অংশটা দিয়ে আরশানের পায়ের ওপর বেশ জোরে চাপ দিল। ব্যথায় মুখ কুঁচকে গেল আরশানের। সে তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে রাগের চোখ বড় করে সাজের দিকে তাকালো। দেখে চলতে পারো না নাকি? কিন্তু সাজ একটুও বিচলিত হলো না। ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি ইচ্ছে করেই দিয়েছি। আরশান মুহূর্তের জন্য থমকে গেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, ইচ্ছে করে। সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল,
ভেবে দেখুন তো আপনি কি দোষ করেছেন? আরশান ভুরু কুঁচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করলো। তেমন কিছু তো ওর মনে পড়ছে না। আমি তো এমন কিছু করিনি। মুখে সেটা প্রকাশ করতে সাজ মুচকি হেসে ধীরে ধীরে পেছন ফিরল। আসলে নিজের দোষকেই দেখে না। কথাটা ছুরি দিয়ে সাজ ভিড়ের মধ্যে দিয়ে চলে গেল। এখন মনটা হালকা হলো। এদিকে আরশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনও সে কিছুই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেলল সে। চারপাশে মানুষের ভিড়, শব্দ কোলাহলে জায়গাটা ভরে আছে। মেহুল ছোট ছোট পা ফেলে এদিক ওদিক ছোটাছুটি করছে, চোখে একরাশ দুশ্চিন্তা, গলায় উৎকণ্ঠার চাপা সুর। নিকো, নিকো কোথায় গেলি? মেহুলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ওর ছোট ভাইটা কোথায় উধাও হয়ে গেছে। মানুষের ভিড়ের মধ্যে ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। অন্যদিকে নির্বাণও মেহুলকে খুঁজছে। নির্বাণ ঠিক সামনে তাকিয়ে হাঁটছিল, তাই খেয়াল করেনি পায়ের কাছেই নিচে মাটিতে কেউ বসে আছে। ছোট্ট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে জুতোর ফিতা বেঁধে চলেছে। ওর ছোট্ট হাতের আঙুলগুলো বারবার ফিতাটা সোজা করছে, আবার গিট দিতে গিয়ে গুলিয়ে ফেলছে। তখনই নির্বাণের পা সামান্য ছুঁয়ে গেল নিকোর গায়ে। নিকো কেঁপে উঠে মাথা উঁচু করে বলল। নির্বাক চমকে নিচে তাকালো, খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টিতে দেখল। আরে এ তো মেহুলের ছোট ভাই। শালাবাবু দেখছি এখানে বসে আছে, তাহলে বোন কোথায়? নিকো কোনো ভ্রুক্ষেপ না করে তেজ দেখিয়ে উত্তর দিল। নির্বাণ স্তব্ধ হয়ে গেল। এমন দাপটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে। কপালটা কুঁচকে উঠল। শালা এইটুকু একটু ছেলে, তেজটাও কম কিছু না। ঠিক তখনই দূর থেকে শোনা গেল এক চেনা ডাক। নিকো। মেহুল দৌড়ে আসছে, শ্বাস হাঁপিয়ে উঠেছে। ভাইকে সামনে দেখে বুক ভরে উঠল। নিকো সুযোগ বুঝে মাটিতে বসেই হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল। চোখ মুছে নাক সিটকাচ্ছে, যেন ভীষণ কষ্ট পেয়েছে। মেহুলের কাছে এসে হুড়মুড় করে ভাইকে জড়িয়ে ধরল। কি হয়েছে, কান্না করছিস কেন? নিকো তখন হাউমাউ করে কেঁদে উঠল। মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্বাণের দিকে। আপনি এতটুকু ছেলের উপর হাত তুলেছেন? নির্বাণ এক পা এগিয়ে এসে। মেহুল বিশ্বাস করো, আমি ওকে ছুঁইনি, মারার প্রশ্নই ওঠে না। মেহুল কিছু না বলে নির্বাণের চোখে চোখ রেখেই শক্ত স্বরে বলল। চল। নিকো কান্নার ভান করতে করতে বোনের হাত ধরে এগুলো, কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎ মাথা ঘুরিয়ে নির্বাণের দিকে তাকালো। ছোট্ট মুখে কুটিল হাসি ফুটে উঠল। নির্বাণ তখনও হতভম্ব হয়ে তাকিয়ে রইল।